কোন বাবা? তাহলে আমরা এইখানে একটা ভবন এখন, হ্যাঁ 4 মাস, ওই যাই হোক একটা ভবন থাকতো এখন এখানে, আল্লাহ যদি 4 মাস আগে আমরা একটু খবর পেতাম। তো যাই হোক আমরা সেই মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি পিরোজপুরে কোথায় কোথায় ভবন হবে, যারা বেশি চাহিদা দিয়েছে, যারা বেশি পরিমাণে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, আমরা তাদেরটাই অগ্রাধিকার দিয়েছি। কিন্তু আপনাদের এখান থেকে ওই রকম কোথায় সারা আমরা পাইনি বিধায় আমরা করতে পারি না। তো আগামীতে ইনশাআল্লাহ আমার মনে হয় যদি নির্বাহী প্রকৌশলী মহোদয় উনি ওনার কর্মজীবন এখানে আরো একটু দীর্ঘায়িত করেন, আমি চাইবো এই পলাশডাঙ্গায় ভবন না দিয়ে উনি পিরোজপুর ছাড়বেন না। শিক্ষক এখানে আমরা স্টেজে দ্বারা আছি, আজিজি ভাই সহ ছাত্রছাত্রী সবাইদেরকে বলতে চাই, আমি তোমাদের জন্য 87 লাখ টাকার একটা 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ভবন আমি নিয়ে আসি। আমি 2 দিনের মধ্যে টেন্ডার করব। আমি এনে থাকতে চাচ্ছি না। আল্লাহ যদি কোনোভাবে বিএনপি যদি সরকার গঠন করে, এই সবাই শোনো, বিএনপি যদি সরকার গঠন করে আমি শপথ পর্যন্ত থাকবো পলাশ ভাই। আমার বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বিভিন্ন রকমের সামাজিক একটা অশান্তি, স্থানীয় একটা কোন্দল এবং এটার পরিশেষে রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়েছে। তো এর ফলে আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ একটা বিদ্যালয় যদি ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের মধ্যে বা অন্যান্য স্থানীয় লোকদের মধ্যে মামলা থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে এর প্রভাব পড়ে আমার ছাত্রছাত্রীদের উপরে। তাদের শ্রেণীকক্ষে ঠিকমতো লেখাপড়া হয় না, শিক্ষক ঠিকমতো ওই ঘন্টা পড়ার পর শ্রেণীকক্ষে যায় না, তার কারণ সে ওই শ্রেণীকক্ষে না গিয়ে সে যায় অন্যদিকে, অন্য কক্ষে যায়, অন্য আর একজনের কাছে, যার কাছে পাওয়ার আছে সেখানে যায়। সেই পাওয়ার নিয়ে স্কুলে এসে সে তার ইচ্ছে মতো স্কুলে চলাফেরা করে। ফলশ্রুতিতে আমার এই প্রজন্ম তারা বঞ্চিত হয়, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন, আমরা স্বপ্ন দেখি, যারা এই দেশকে নেতৃত্ব দিবে, যারা বিশ্বমানের নাগরিক হবে, সে শুধু এই পলাশডাঙ্গার নাগরিক হবে না, কিন্তু বিশ্বায়নের যুগে সে পৃথিবীর যে কোনো প্রান্তে আমার এই শিক্ষার্থী বিচরণ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। তো আমরা সেই মানে তাকে নিতে হলে আমাদের স্কুলটাকে একটা আদর্শ বিদ্যাপীঠ হিসাবে প্রস্তুত করতে হবে। সেজন্য দরকার ভৌত অবকাঠামো, সেজন্য দরকার শিক্ষার পরিবেশ, এজন্য দরকার বিদ্যালয় ম্যানেজিং কমিটির একটি সুন্দর একটা আন্তরিক সহমর্মিতা, এবং এজন্য দরকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের একটা নেক দৃষ্টি। যে কথাগুলো আমরা বারবার শুনেছি, বলা হয়েছে এখান থেকে, আমি সেদিকে আসি। আমরা এখানে 2 জন মানুষ আসছি বাইরে থেকে, আর বাকি সব আপনারা। আমাদের 2 জন মানুষের 2টি কাজ আছে। আমার কাজ হচ্ছে একাডেমিক উন্নয়ন করা, একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। এই ক্ষেত্রে আমি আমার শিক্ষক যারা রয়েছেন তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে বাইরে পাঠানো, একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে সরকারের সাথে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, মাউসি থেকে শুরু করে জেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস পর্যন্ত যত রকমের কার্যক্রম আছে সকল কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। এবং এই পথে কোন রকম বাধা আগেও ছিল না, এখনো থাকবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমার অফিসে কোনো খরচ নাই, অর্থাৎ কোনো মানুষ গিয়ে হয়রানির শিকার হয় না। আমার অফিসে গিয়ে আমার স্বাক্ষরের বিনিময়ে কোনো টাকা দিতে হয় না। এটা আগেও কিন্তু হয় নাই, অর্থাৎ জুলাইয়ের পূর্বেও
হয়নি, কিন্তু আপনারা জানেন, কারণ আমি আগে থেকেই আছি। ঠিক আছে, ৩৬ জুলাইয়ের পরের দিনে কিন্তু আমি আমার অফিস খুলে আমি একেবারে স্বাধীনভাবে আমি অফিস পরিচালনা করেছি। কেউ কিন্তু আমার কাছে আসে নাই, আল্লাহর রহমত, আপনাদের দোয়া। অতএব এই যে আন্তরিকতা এবং এই যে আমি বলবো নিষ্ঠার সাথে কাজ করেছি, তারই একটা বহিঃপ্রকাশ এখানে হয়েছে এবং সেটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, আমি যতদিন বেঁচে আছি। আমরা আমাদের এই ভর দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে বোধহয়, এখন আসলে কথা বলার সময় নাই, কথা বলার আপনাদের ঠিকও হবে না, কারণ কবির ভাষায় যদি বলি তাহলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য হয়। ঠিক আছে, আমাদের সবারই কিন্তু ক্ষুধা লেগে গেছে, তারপরেও কিছু বলতে হবে, যেহেতু আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, আমরা আসছি। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মানুষ করার দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের। আমাদের কাছে কিন্তু এরা আমানত, এরা যদি সুশিক্ষা না পায় তাহলে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে জাতির কাছে, সমাজের কাছে এবং পরকালে কিন্তু স্রষ্টার কাছে। এবং যারা এটি প্রতিষ্ঠা করে গেছেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে না, আমি যা রেখে গেলাম এটি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এবং সেটি যদি আমরা পরিচালনা করতে না পারি তাহলে সে কিন্তু এর দায়ভার কিন্তু আমাদের। অতএব সেখান থেকে কিন্তু তার সন্তানরা যেভাবে নিষ্কৃতি পাবে না, আমি জেলা শিক্ষক হিসাবে আমি কিন্তু নিষ্কৃতি পাবো না। তার কারণ জাতি আমাকে এইটি দেখাশোনা করার জন্যই কিন্তু দায়িত্ব দিয়েছে, অর্থাৎ এটি দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার। এই জায়গা থেকে আমি বলতে পারি যে আমার তরফ থেকে কোনো রকম কার্পণ্য হবে না। আমাদের শিক্ষা প্রকৌশল মহোদয় বলেছেন, আমাকে বলছেন কানে কানে, ইদ্রিস ভাই আপনার কাছে যা আছে এ দিতে বিন্দু মাত্র কার্পণ্য করবেন না। আমি ওয়াদা করে গেলাম যে আমার তরফ থেকে কোনো কার্পণ্য হবে না। আমি এই প্রতিষ্ঠানটি এত সুন্দর পরিবেশে অবস্থিত, এটি দেখে আমার কাছে এত ভালো লেগেছে যে এইখানে শিক্ষার্থী আসবে নিজ আনন্দে, নিজের আগ্রহে আসবে এখানে পড়ার জন্য। আমি 16 বছর কিন্তু সরকারি স্কুলে প্রধান শিক্ষক ছিলাম। শিক্ষার্থীদেরকে দেখেছি স্কুলে আসার জন্য কি আকুতি, আমি এই স্কুলে পড়বই। তার মানে এই স্কুলের সৌন্দর্য, এই স্কুলের পরিবেশ, এই স্কুলের আচরণ, এই স্কুলের নিয়ম শৃঙ্খলায় একজন শিক্ষার্থীকে মুগ্ধ করবে, সেরকম একটি পরিবেশ ওনারা কিন্তু চাচ্ছেন। আমার কাছে মনে হয় সেরকম একটি পরিবেশ ওনারা কিন্তু চাচ্ছেন। সেটি তৈরি করার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ওনারা একটি কথা বলেছেন যে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি, আমরা এই পর্যন্ত তৈরি করেছি, এই পর্যন্ত এনেছি, এখন বাকিটা আপনারা করেন। ওনারা যেভাবে বলেছেন খুব কম করে বলেছেন, তার কারণ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হবে সরকারের অনুদানে, সরকারের অর্থায়নে। এইটাই বাস্তবতা, এইটাই স্বাভাবিক। তারপরেও কিছু মহৎ ব্যক্তিদের আশীর্বাদে এবং আনুকূল্যে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে, পাশাপাশি সরকারও সহযোগিতা করছে। আমি অনেক প্রতিষ্ঠান দেখেছি যে গ্রামের ভেতরে একেবারে অজপাড়াগা, সেখানে 3টা-4টা ভবন আছে, একটা বিশাল 4 তলা বিশিষ্ট ছাত্রাবাস আছে, ছাত্রী নিবাস আছে, অথচ একজন শিক্ষার্থী সেখানে বসবাস করে না। আর পলাশডাঙ্গার মতো জায়গায় একটি ভবন নাই, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই জায়গায় কাজ করতে চাই। শিক্ষা প্রকৌশল মহোদয়ের সাথে আমি কাজ করবো ব্যক্তিগতভাবে। আমি একটু ফোনটা ডিসি অফিসে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, মিটিং আছে তাই না? আমি তো পলাশডাঙ্গায় একটা মানে অভিভাবক সমাবেশে আসছি, আরো আগে 2টা অভিভাবক সমাবেশ করে তারপরে এখান থেকে সরাসরি আসবো আপনার ওখানে। আমি একটু একটা মিটিংটা সেরেই আমি দৌড় দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি 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 জি। অন্য কাউকে পাঠাবো তাহলে একটু ভালো হয়, মিটিং চলতেছে তো। আচ্ছা জি
জি, এই আসাদ আছে, আসাদ 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 কিন্তু তো আমরা যদি একটু কত 6 মাস আগে খবর পেতাম, 6 মাস আগে, তাহলে আমার মনে হয় এই ইয়েকে শোভন বাবুকে ডিসি অফিসে শিক্ষার ইয়ে যে ম্যাজিস্ট্রেট জাকির সাহেব, তার ওখানে একটু যাইতে বলো, মিটিং আছে এখন শোভন স্যার, হ্যাঁ শোভন বাবু। তাহলে আমরা এইখানে একটা ভবন এখন, হ্যাঁ 4 মাস ওই যাই হোক, একটা ভবন থাকতো এখন এখানে আল্লাহ, যদি 4 মাস আগে আমরা একটু খবর পেতাম। তো যাই হোক, আমরা সেই মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি পিরোজপুরে কোথায় কোথায় ভবন হবে, যারা বেশি চাহিদা দিয়েছে, যারা বেশি পরিমাণে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, আমরা তাদেরটাই অগ্রাধিকার দিয়েছি। কিন্তু আপনাদের এখান থেকে ওই রকম কোথায় সারা আমরা পাইনি বিধায় আমরা করতে পারি না। তো আগামীতে ইনশাআল্লাহ আমার মনে হয় যদি নির্বাহী প্রকৌশলী মহোদয় উনি ওনার কর্মজীবন এখানে আরো একটু দীর্ঘায়িত করেন, আমি চাইবো এই পলাশডাঙ্গায় ভবন না দিয়ে উনি পিরোজপুর ছাড়বেন না। এটি আমার একটা অনুরোধ, এবং আমি ওনার সাথে কাজ করব, একত্রে কাজ করব, যাতে করে ভবনটা এখানে আসে। এবং আরেকটি অনুরোধ ওনার কাছে, যে উনি স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে কিছু কাজ করতে পারেন, যেটির জন্য ওনাকে বেশি সময় অপেক্ষা করতে হয় না। সেই রকম যদি সংস্কারমূলক কাজ, ওয়াল করা হোক, মাঠে মাটি ভরাট করা হোক, এবং এরকম কাজ যদি মানে সম্ভব হয়, আপনি দয়া করে সেই কাজটুকু ঘোষণা আজকে দিয়ে যাবেন আমাদের। আর আমি বেশি কথা বাড়াবো না। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের কিন্তু অনেক দায়িত্ব। সন্তান আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, দুটোকেই সমানভাবে দেখবেন। অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থায় ছেলেকে মাছের বড় মাথাটা দেওয়া হয়, কিন্তু মেয়েকে দেওয়া হয় লেজ। কেন? মেয়েকেও তো মাছের মাথাটা দেওয়া যেতে পারে, কি যাইতে পারে না? মুরগির রানটা মেয়েকেও দিতে হবে। রাজি আছেন? হ্যাঁ। আর একটি কথা খুব দুঃখজনক এবং আমাদের জন্য একটি বিপজ্জনক একটা মেসেজ, একটুখানি কথা বলবেন প্লিজ। বাল্য বিবাহের দিক থেকে বাংলাদেশের ভেতরে পিরোজপুর হচ্ছে নাম্বার 1। অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে যত জেলায় বাল্য বিবাহ হয়, শতকরা 75% বাল্য বিবাহ হয় পিরোজপুরে। এটি ভয়ঙ্কর একটি বিষয়, এবং সেটি মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। অতএব আপনার সন্তানটিকে, আপনার মেয়েটিকে আপনি এরকম অকালে ধ্বংস করবেন না। আপনার মেয়েটির ভিতরেও কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। সেও কিন্তু ডাক্তার হতে পারে, সেও কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে, সেও কিন্তু সেনাবাহিনীর একজন বড় অফিসার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, কবি সাহিত্যিক হতে পারে, শিক্ষক হতে পারে, গবেষক হতে পারে। সেই সুযোগটুকু আপনাকে দিতে হবে। আপনি যদি মনে করেন আপনার ছেলেটি মেয়েটি 9-এ উঠছে বা মেট্রিক পাস বা পরীক্ষা দিবে, এর সাথে সাথে আপনি তাকে বিয়ে দিয়ে দিলেন, তাহলে কিন্তু 40 বছরের জন্য ওকে কিন্তু গৃহবন্দী করে ফেললেন, 40 বছরের জন্য বাবুর্চি বানিয়ে দিলেন। আর যদি তাকে একটু লেখাপড়া শিখান, তার পায়ের মাটি যদি শক্ত হয়, সে যদি নিজেকে নিজে বুঝতে পারে, তাহলে কিন্তু সে এই দেশের জন্য কিন্তু যেমন আশীর্বাদ হবে, আপনার পরিবারের জন্য আশীর্বাদ হবে। অতএব এই জায়গায় আমরা যেন একটু সচেতন হই। আমরা যেন বোঝা ভেবে আমার মেয়েটাকে যেন অকালে বিবাহ দিয়ে ওকে ধ্বংস করে না দিই। আপনারা কি রাজি আছেন? আচ্ছা, আর একটি বিষয়, মেয়েদের লেখাপড়া, মেয়েদের স্কুলে আসা, এই ব্যাপারে রাস্তায় একটা ঝুঁকি আছে। কিছু বখাটে ছেলে পেলে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এদের ব্যাপারে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। সামাজিক ভাবে এদেরকে আমরা কি করব? বয়কট করব, এদেরকে প্রতিরোধ করব। এই জন্য
আমরা ইফটিজিং কে কি বলি? না বলি। হাত তোলো তো যারা ইয়াং ছেলেরা আছো, ইফটিজিং কে আমরা না বলবো, ঠিক আছে? আচ্ছা, বাল্য বিবাহকে আমরা কি করবো? মেয়েরা হাত তোলো, মেয়েরা হাত তোলো পিছনে। বাল্য বিবাহকে আমরা না বলবো, ঠিক আছে? আচ্ছা, হাত নামাও, হাত নামাও। আমি আর বক্তব্য বাড়াবো না। এই বিদ্যালয়ের সার্বিক মঙ্গল এবং এই বিদ্যালয়ের যারা স্বপ্নদ্রষ্টা, এই বিদ্যালয়কে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের ইচ্ছা, তাদের স্বপ্ন, তাদের আশা এবং সমাজের চাহিদা, এটি যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়। আমরা যেন এই কাজে বিন্দুমাত্র হলেও শরিক হতে পারি, আমাকে নিবেদিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি পিরোজপুর জেলা শিক্ষা পরিবারের কর্ণধার সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়কে তার অসাধারণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত অভিভাবক বৃন্দ, শ্রীধন্য ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যার কোমল হাতের পরশে ধন্য হতে পারে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। সেই সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুর, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করা। আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মুন্নি আপা, আমাদের কুমিল্লার ভাবি, আমার বাড়ি কুমিল্লা, আপনার হাজবেন্ডের বাড়িও কুমিল্লা, আমার ভাই আছেন সাতপুর, আমরা কুমিল্লার মানুষ। তো আমি এখানে যোগদান করেছি প্রায় 2 বছর পর, কিন্তু আপনাদের আমার সাথে এই পর্যন্ত যোগাযোগ করে নাই। এই 1 মাস মধ্যে আমাদের প্রধান শিক্ষক সাহেব একদিন গেছেন, কিন্তু আমি যোগদান করার পরে এই রাস্তাটা আমি ব্যবহার করি, কুমিল্লা যাইতে সময় গাড়ি এই রাস্তাটা ব্যবহার করি। রাস্তাটার প্রতিষ্ঠানটার যে অবকাঠামোটা বা যে পরিবেশ রাস্তার সাথে আমার মনটা কেমন করে। আমি 3 বার কিন্তু ওই নামছি গাড়ি থেকে, এখানে ক্লাস অফিসে আমি এর সাথে পরিচয় দেয়, আমি নর্মাল ভাবে জীবনযাপন করি। আমি গাড়ি থেকে নেমে আসলে এদিক দিয়ে আইটা ওই পিছন পর্যন্ত গেছি, পরে যাই আমি ফাইলটাইল একটু অবজারভেশন করলাম, করার পরে আমি একটু অবজারভেশন করতে গেলে একটু ব্যস্ত থাকি। আমার পুরো জেলাটা দেখতে হয়, তারপর ডিসি স্যার কন্ট্রোল করতে হয়, উপদেষ্টারা কন্ট্রোল করতে হয়, আমাদের প্রধান কৌশলের মহাজরা কন্ট্রোল করতে হয়। তো এই প্রধান শিক্ষক দেখা করলাম আমার সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওনার কথা শুনে আমি শুনলাম বিএনপির পলাশ সাপ, আমাকে ওনার নাম্বার দেন, আমি ওনার সাথে কথা বলবো। তো আমি 2 দিন ফোনও দিছি, আপনি ব্যস্ত ছিলেন, ধরেন নাই। পরে হঠাৎ করে একদিন আমাদের এই সভাপতি মহোদয় আর আমাদের কুমিল্লার ভাই সহকারী প্রধান শিক্ষক মনে হয় বিথি মহোদয়, ওনারা আমার অফিসে গেলেন। তা আমি কিন্তু ওই আমাদের যে চাপ, আমি আমার আজিজি ভাই আমাদের জেলা শিক্ষা অফিসার, আমি কিন্তু আসার পরে উনার সাথে একটু আমরা পাশাপাশি অফিস, উনার সাথে আমি কিছু পরামর্শ নিয়ে কাজ করি। দক্ষিণাঞ্চলে একটু টাফ উন্নয়ন কাজ করার জন্য, আর কন্ট্রাক্টররা তো টাফ। আমি যারা সাথে চলি উনি চলে শিক্ষকরা সাথে ভালো মানুষ, শিক্ষকরা খুব সম্মানিত মানুষ। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জব হয়েছে শিক্ষকতা করা। আমি শিক্ষকদের সালাম দিই। আমার অফিসে বলা আছে যে কোনো শিক্ষক যদি আসে, তুমি যদি আমার অফিসে তাৎক্ষণিক কোনো নাস্তা টাস্তা না থাকে, গ্লাসটা ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে 1 গ্লাস পানি উঠে দিবা। এটা আমার একবারে ছোট একটা আমার তাদের প্রতি আমার ইনস্ট্রাকশন।
যাওয়ার পরে এমনি হালকা ভাবে উনি কথা বলছে ফোনে, তো আমি ঠিক আছে আপনি আসেন, আমরা যদি ফ্রি হই তাহলে তো সব শিক্ষকরা কলেজ হাই স্কুল আমার অনেক কিছু দেখতে হয়, সব মাদ্রাসা সবাই ডিস্টার্ব করবে, তো আমি ঠিক আছে আপনি আসেন। তো তারা দলবল ভাবে গেছে, তো আমিও একটু আপনার অন্য টিচারের মতো যেভাবে সম্মান করা হয় ওইভাবে কথা বলতে বলতে যাই, পরে উনি আমি কি আপনার বাড়ি কোথায়, আপনি কে, সভাপতি সাহেবের হাজবেন্ড, আপনার বাড়ি কোথায়, ছাত্র। তখন মনটা একটু ছোট হয়ে গেল, আমি তো কুমিল্লা থেকে 400 কিলো দূরে আসি, আমাদের ওই অঞ্চলের কোনো মানুষ পাই না, আপনাদের চাইল চলন আমাদের ওই অঞ্চলের চাইল চলন, আমাদের মন মানসিকতা আমাদের মন মানসিকতা একটু ভিন্ন। তো পরে দেখলাম একবারে যেহেতু ভাই আমাদের কুমিল্লার আর উনি এই এলাকার, উনি আবার পলাশডাঙ্গা স্কুলের সভাপতি, পরে একটা মনের একটা আত্মীয়তা হইলো আর কি। হওয়ার পরে আমি বিভিন্ন দিকে নক করে এই সবাই শুনেন, আপনাদের এই মাঠের উত্তর পাশে একটা বিল্ডিং অনেক আগে, আমি আসার আগে 3 বছর আগে ফাইলটাই জ্যাপ করে বন্ধ, আমি বিভিন্ন জায়গায় নক করে জানতে পারলাম। আর আমি একটু ভালোবেসে ফেলেছি ওনাদের সাথে পরিচয় হওয়ার আগে, এই সুন্দর পরিবেশে এখানে কেন টিনের ঘর। পরে আমি বিভিন্ন জায়গায় নক করছি করে আমি নিজে চেষ্টা করে আমি চিফ স্যারের সাথে একটা মিটিং করছি ভিডিও কনফারেন্স। আমি স্যার আমারে 2-3 মিনিট সময় দিতে হবে। তো স্যাররা বলছিল আমরা তো ওই অঞ্চলের মানুষ, আমরা কিন্তু সারা বাংলাদেশের সব নতুন কাজের প্রতিকৃত কিন্তু কুমিল্লা। সরকার যে কোনো জিনিস আপনার আবিষ্কার করতে চায় বা যে কোনো জিনিস করতে চায় বাংলাদেশে, কুমিল্লা দিয়ে স্টার্ট করে, কুমিল্লা ওকে সারা বাংলাদেশ ওকে। পরে আমি স্যারের বললাম স্যার আমার এত দূরে দিচ্ছেন, আমি কিন্তু এনে থাকতে চাচ্ছি না, আমি আইসে চেষ্টা করতে আছি কিন্তু আমার কেন জানি নিচ্ছে না, আমার অন্য কোথাও দিচ্ছে না। আর ধরেন আমাদের ডিসি স্যার কুমিল্লা, আমাদের এডিসি কুমিল্লা, এডিসি শিক্ষা কুমিল্লা, ডাক্তার যে প্রধান সিভিল সার্জন কুমিল্লা, আমি কুমিল্লা, আপনার এই পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার কুমিল্লা, পিডিবির ইঞ্জিনিয়ার কুমিল্লা, এরপরে আজিজি ভাই শুধু ভিন্ন আর কি। আমরা সবাই কুমিল্লার একটা অ্যাসোসিয়েশন করেন, সাংবাদিকরা বললো আসলে ওই প্রতিকৃত হিসাবে আমার মনে হয়, আমি মনে করছি আমার পানিশমেন্ট ট্রান্সফার করছে, পরে যে ভালো ভালো লোকরা আমার পিছনে আসছে। তো সরকারে মনে হয় এই ধরনের একটা চিন্তা করতে আছে আর কি ব্রেনে, যে পিছিয়ে পড়া যে জেলাগুলো আপনারা, আমি যে কোনো জায়গায় বক্তব্য রাখি আমি বলি আমি বাংলাদেশের 64তম জেলার আমি লাস্ট ম্যান, আমি লাস্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি সবার আগে কিছু বলবো না। আমার যেহেতু একটা নর্মাল একটা জেলা দিচ্ছেন, আমার সবার পরে কোশ্চেন করতে হবে। আমরা কুমিল্লার মানুষ একটু কথাবার্তা একটু সাহসী, আমাদের গোষ্ঠীর ভিতরে আমাদের ঘরের ভিতরে জজ এমপি মন্ত্রী আছে, আমরা এটি তোয়াক্কা করে আমরা কথা বলি না, আমার কোয়ালিটি যে দূর, আমার কথা যে বলার দরকার এটাই বলি। আর এই সকল ছাত্রছাত্রী তোমরা তো আমার ছেলে মেয়ের মতো, আমারও 2 ছেলে 1 মেয়ে আছে, এরাও দেখলাম এই কি মুস্তাহাব বিনতে আসাদ, এর কাছাকাছি আমার একটা মেয়ে। তো তোমরা যেভাবে লেখাপড়া করতে আছো আর যে ধরনের পরিবেশ দেখলাম আসলে কষ্টকর। এই মুস্তাহাব যে ধরনের কথা বললো আমার মনটাতে খুব কষ্ট হয়েছে। মুস্তাহাবের উদ্দেশ্যে সকল অভিভাবক শিক্ষক এখানে আমরা স্টেজে দ্বারা আছি, আজিজি ভাই সহ ছাত্রছাত্রী সবাইদেরকে বলতে চাই আমি তোমাদের জন্য 87 লাখ টাকার একটা 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ভবন আমি নিয়ে আসছি, আমি 2 দিনের মধ্যে টেন্ডার করব। আমি এনে থাকতে চাচ্ছি না। আল্লাহ যদি কোনোভাবে বিএনপি যদি সরকার গঠন করে, এই সবাই শোনো, বিএনপি যদি সরকার গঠন করে আমি শপথ পর্যন্ত থাকবো পলাশ ভাই, আমার বাংলাদেশের প্রেসিডেন্ট আটকাইতে পারবে না। আমি যেটা চাই বাংলাদেশে নিজে আমি যদি শপথ গ্রহণ পর্যন্ত থাকি, আজ ভাই যেভাবে বললেন তোমাদের এই 1তলা ভবনটা, আমার যে পরিবেশ আমি আইতে যাইতে আমার চোখে পড়ে, আমার ছোট একটা ছেলে আমার সাথে মাঝে মাঝে আসা যাওয়া করে, সে ক্লাস 8-এ পড়ে, গভর্নমেন্ট বয়েজ স্কুলে পিরোজপুরে নিয়ে আসি। সে আবু এই স্কুলের এই অবস্থা, তুমি না কত জায়গায় ভ্রমণ করো, আমি হ্যাঁ আবু তোমার সাথেও কথা দিলাম আমি এনে দেখবো একটু।
আমি এটা 3 তালা করে দেব। আর নির্বাচনী ভোট কেন্দ্র ভাবিও বলে নাই, ভাইও বলে নাই, পলাশ ভাই তো উচ্চ পদস্থ, আমরা বেশি আদর করে নাকি, আমাদের সাথে যোগাযোগ করে কম। তো এনে আইসা মুরব্বীদের সাথে কথা বললাম, এনে ইলেকশন কেন্দ্র এই উসলায় আমরা কিছু হালকা কিছু বরাদ্দ পাবো, একটাকে পাইলাম কথার কথা, কিন্তু 2 লাখের মতো পাবো। তা আমি 20 লাখ টাকা চাইছি। এই উসিলা যদি বাউন্ডারি এটা হয়ে যায়, আর যেহেতু নির্বাচনী সেন্টার, হালকা একটু বৃষ্টি হলে মানুষ লাইন ধরে এনে দাঁড়াইতে পারবে না, আমি এটা বরাদ্দের জন্য একটু ব্যবস্থা করব। ছেলে মেয়েদের কাছে আমার দাবি, আমার মেয়ের কাছে, আমার ছেলের কাছে যে দাবি করি, আমি এখনো কিন্তু আমার ছেলে মেয়েরা বসলে একটু পড়ালেখা নিয়ে কথা বলি, এরা আমারে ভালোবাসে না। আপু তুমি এতদিন পরে আসছো, আবার পড়ার কথা বলো। আমার বড় ছেলেটা ফাইনাল ইয়ারে আছে এমবিবিএস, আর মেয়েটা ডেন্টাল এমবিবিএস এবার 2nd ইয়ার উঠবে। তো ছোট ছেলেটা এটে পরে, সে হাফেজ। হাফেজ দেখে আমি বেশি আদর করি, আর আমার সাথে নিয়ে আসছি এনে, যেটা আমি পোস্টিং পাইছি সরকারি হাই স্কুল পাইছি, এনে নিয়ে আসছি। তো তোমরা আমার ছেলে মেয়ে হিসেবে তোমাদের কাছে আমার দাবি, মা বাবা যেই কথা বলবে সবাই শুনতে হবে। আর শিক্ষক, এখনো আমি আমার সামনে যদি কোনো হাই স্কুলের শিক্ষক, আমার প্রাইমারি স্কুলের শিক্ষক এখনো 2-1 আছে, আমি গাড়ি নিয়ে যাইতে লাগে যদি দেখি লুকিং গ্লাসে অথবা ফ্রন্ট সাইডে যদি দেখি স্যার হাঁটতে আছে বা স্যার আসতে আছে, আমি দাঁড় করে নামিয়ে সুন্দরভাবে দাঁড়াই থাকি। কিন্তু তোমাদের এনে দেখো, আমার ছেলেও বললো, আমি অবজারভেশন করলাম, ছেলে মেয়েরা স্যারেরা তত দাম দেয় না। দেখলাম আমাদের ওই অঞ্চলে যে সম্মান, একটা স্যার দেখলে বিসিএস ক্যাডার, আমার ছোট ভাই বাংলাদেশের 7ম পরমাণু বিজ্ঞানী, এর ওয়াইফ জর্জ। কিন্তু আমার ছোট ভাইটা দেখছি, আমি হাঁটতে লাগলে বা আমি খাইতে লাগলে মাথাটা উঁচু করে তাকায় না, নিচের দিকে মায়ে যা দিবে বা আমার ওয়াইফে যা দিবে খেয়ে ফেলে। ভদ্রতা, আদর্শতা শিক্ষার একটা আদর্শ গুণ। তোমরা যদি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বড় হইতে চাও, শিক্ষক, মা বাপ, রাজনৈতিক নেতারা পলাশ ভাই রাগ করবে, এরা হচ্ছে আজ আছে কাল নেই, এরা বসন্তের কোকিল, এরা সব কথা শুনতে হবে না। এরা স্বার্থের জন্য রাজনৈতিক বলতে নামে বুয়া, এরা ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য কোনো কিছু করবে না। উনার যেহেতু প্রতিষ্ঠান, এই জন্য উনি মা বাবার কমিটমেন্ট আছে, এই জন্য উনি এদের সাথে লাগা, ভোট জেনে আছে, উনি এখানে ভবন দিবে, এনে দিবে। তো তোমাদের কাছে আমার এই দাবিটা, আজিজি ভাই যেটা বলছে, সুন্দরভাবে লেখাপড়া করবা। আপনারা যারা আছেন মায়েরা বা খালারা বা ভাবিরা, আপনারা ছেলেমেয়েরা কষ্ট করেন, কষ্ট করে ছেলেমেয়েরা লেখাপড়া করেন। আমরা একজন কৃষক, আমার মা লেখাপড়া জানে না। আমরা 5 ভাই 2 বোন, আমরা 2 ভাই ইঞ্জিনিয়ার, 1 ভাই বাংলাদেশের 7ম পরমাণু বিজ্ঞানী, আর আমার ছোট ভাইয়ের ওয়াইফ যেটা ইঞ্জিনিয়ারের ওয়াইফ, সে আপনার প্রফেসর। তা আমরা একটা ইউনিয়নে, আমার মা গর্ভধারিণী ভাতা পায় একটা ইউনিয়নে। তো আমিও চাই আপনারাও এইভাবে আপনারা আগাবেন। ছেলেমেয়েরা যারা, আমি এদিকের ছেলেমেয়ের সাথে কম কথা বলি, এরা নাকি চুরি টুরি নিয়েও হাঁটে, এই জন্য আমি ভাই বেশি ফিরোজপুর আসার পরে একটা ফ্যামিলির সাথে মির্জা একটু কথা বলছি। এটা হচ্ছে মুন্নি আপা, যেহেতু আমাদের কুমিল্লার ভাবি বা ভাই আছে। আমি কোনো বাসা যাই না, কোনো দাওয়াত খাই না, বাজার আসি না, কোনো দোকান পাটা যায় না। আমার অফিস আর আমার রেস্ট হাউস। আর ডিসি স্যারে মাঝে মাঝে ভাবি আসলে গায়ে, আপনার ভাবি আছে আসেন, যাই গেলে ভাবি যেগুলি আনে আজিজি ভাই স্যারের সাথে আমারও দেয়, আমিও কিছু খাই। তো এই আমরা যেই ঘরে লেখাপড়া করে আসছি, তোমাদের থেকে আমার পড়ার ঘরটা আরো নিম্নমানের ছিল, কাঁচা ইটের। এই জানালাগুলি এনে গ্রিল আছে, এরপরে আমাদের শাটার আছে, দরজার বেড়া দিয়া একটু রশি দিয়া একটা কাঠি দিয়া এইভাবে টান দিয়ে এমনি আটকাইতো। আমরা সকালবেলা যাইয়া টেবিল গুলি পরিষ্কার করতাম, ছাগল আপনার পাখানা টাখানা করে রাখতো। তো মেইন হয়েছে আমার প্রতিষ্ঠানটা আমি ভালোবাসবো। আমি এখান থেকে ওয়াদা করতে হবে, আমি এই প্রতিষ্ঠান থেকে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। একটা মায়ের দিকে তাকাইলে, একটা বাবার দিকে তাকাইলে, অনেক বাবা রিক্সা চালায়, অনেক বাবা বাজারে দোকানদারি করে। সকল সন্তানদের দায়িত্ব, সন্ধ্যার পরে যখন পড়তে বসবা,
বাবা যাবে, বাবার মুখের দিকে তাকাইবা। তুমি যত বড় বেয়াদব হোক, যত ধরনের চিন্তা থাকে 50% অফ। মা যখন চুলার সামনে রান্না করে এই লাড়কি দিয়া পাতা ফুটা দিয়া, অনেকের এনে আমরা সিলিন্ডার নাই, মায়ের দিকে তাকাইবা, মা কিভাবে চোখ লাল হয়ে যায়। আমি আমার মারে দেখছি লাড়কি দিয়ে রান্না করে। আমরা কিন্তু ভারতের কুল গেছে, আমরা বর্ডারে বসবাস করি। লাড়কি দিয়ে দেখতাম মায়ের রান্না করতে গেলে ফু দিতে হয়, বন্ধ হয়ে যায়, আগুন বন্ধ হয়ে যায়, ফু দিতে হয়। দেখতাম মার চোখ লাল হয়ে যায়। তখন ওয়াদা করছি আমি যদি কিছু করতে পারি আমার মা বাবার হাল্লা ধরবো। আমি আল্লাহ নবী দোয়া এখনো আমার বাবা নাই, 19 সালে মারা গেছে, বাবারে হজ করাই দিছি, মারে উমরা করাইছি, আমি আমার ওয়াইফ উমরা করছি, আমার ছেলে মেয়ে নিয়ে যাওয়ার আশা আছে আর কি। তো সবাই যদি আদর্শতার গুণ, তুমি রাস্তা দিয়া একটা ছেলে তোমার ডিস্টার্ব করতে চায়, সালাম দিয়া দিবা। যেহেতু বেয়াদব হবে যদি সালাম দাও, যেহেতু বেয়াদব সে যেহেতু ধরনের টার্গেট করে আসে, তোমার সামনে আসছে সালাম দিছ, আঙ্কেল আসসালামু আলাইকুম, ভাই ছোট বয়সের ভাই আসসালামু আলাইকুম,